মম রাস্তার পাশে শুয়ে থাকা কুকুরটাকে কিছুক্ষণ চুপচাপ দেখল। কুকুরটাকে জ্বালানোর জন্য মাথায় চাপল দুষ্টু বুদ্ধি। কুকুরের পেছনে লাগার জন্য আশেপাশে চোখ বুলালো। আজ আর কাল মিলিয়ে 2 দিন মেজমামার বাড়িতে ইরহাম আর নুসরাতের চুলাচুলি হয়নি, তাই বিনোদন দেখা থেকে দূরে তারা সবাই। কুকুরকে জ্বালানোর উদ্দেশ্যে পা বাড়ানোর আগে ঘেউ করে ডেকে উঠল কালো কুকুরটা। বাঁকা কুচকুচে কালো লেজ নাড়িয়ে নিজের লাল চোখ দিয়ে মমর দিকে তাকিয়ে গা ঝাড়া দিল। এতক্ষণে মমর টনক নড়ল। কুকুরটা নির্ঘাত তাকে কামড়ে দেওয়ার জন্য এদিকে গা ঝাড়া দিয়ে আসছে। চোখ বড় বড় করে মম দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। কুকুরটাকে হিংস্র গতিতে তার দিকে তেড়ে আসতে দেখে হুঁশ ফিরল। পা ঘুরিয়ে দৌড় দেওয়ার পূর্বে জুতোর ফিতে ছিঁড়ে মুখ থুবড়ে উল্টে পড়ল কংক্রিটের রাস্তায়। মুখ রাস্তায় স্পর্শ করার আগে নিজের 2 হাতের তালুর আড়ালে ঢেকে নিল তা। এতে করে মুখের শেষ রক্ষা হলেও হাতের উল্টো পিঠ ছেঁচে গেল খারাপভাবে। মুখ থুবড়ে পড়ার জন্য হাঁটু আর পায়ের নখে ব্যাখ্যা না করার মতো ব্যথা পেল। পায়ের নখ হয়তো উপড়ে গেছে, নয়তো কোনো রকম চামড়ার সাথে ঝুলে আছে। ঘাড় সামান্য বাঁকানোর আগে ভেবে নিল কি হতে চলেছে তার সাথে। সাথে সাথে জীবনে করা সব পাপের জন্য তওবা করে নিল। অতিরিক্ত ব্যথায় ফুঁপিয়ে কেঁদে উঠল। কান্নারত গলায় মৃদু স্বরে আওড়াল, মামুনি। ফিসফিস স্বরে কাঁদতে কাঁদতে তার জোরালো রূপ ধারণ করল। নিজের পেছনে থাকা কুকুরটা উচ্চ শব্দে ঘেউ ঘেউ করছে, তা শোনার প্রয়োজন বোধ করল না মম। সে নিজের চিন্তায় একান্ত ব্যস্ত হলো। নিজেকে গালি দিল কেন এই পাগল কুকুরের পেছনে লাগতে গিয়েছিল। মম এত চিন্তায় মশগুল হলো যে ভুলেই গেল এতক্ষণ হয়ে গেল কুকুর কেন তাকে কামড় দেয়নি। যখন এই কথা মাথায় আসলো সামান্য ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরল। দেখল কুকুর একপাশে পড়ে আছে, গায়ের মধ্যে মারের দাগ। জিহ্বা বের করে অস্বাভাবিকভাবে কাতরাচ্ছে। এক চোখ কুঁচকে মম বিড়বিড় করল, এরকম বেরহমের মতো কে মেরেছে। চোখ ফিরিয়ে যাকে দেখল তাতে নিজের ভেতরে এতক্ষণে উদয় হওয়া সব ভয় এক নিমিষেই দূর হয়ে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। আরশ হাত বাড়িয়ে দিয়েছে তার দিকে, ইশারা করছে হাত ধরে উঠে আসতে। খুশির তোপে মমর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কাঁদো কাঁদো চেহারা নিয়ে ঠোঁট ভেঙে ডেকে উঠল, ছোট ভাইয়া। আরশ কোনো কথা বলল না। গম্ভীর মুখভঙ্গি নিয়ে মমর পাশে পা ভেঙে বসল। কাঠখোট্টা গলায় জিজ্ঞেস করল, ব্যথা পেয়েছিস? মম উপর নিচ মাথা নাড়িয়ে স্বীকারোক্তি দিল ব্যথা পেয়েছে বলে। আরশের হাঁটু কংক্রিটের রাস্তা ছুঁতেই মমকে তুলে বসানোর চেষ্টা করল। মম লজ্জা লজ্জা মুখ নিয়ে মাহাদির দিকে তাকালো। আরশের হাত ধরে উঠে বসতে চাইল না, তাই আরশ নিজ উদ্যোগে মাহাদির উদ্দেশ্যে সামান্য শব্দ করে বলে উঠল, ওদিকে তাকা। মাহাদি অবাক হয়ে নিজের দিকে আঙুল তুলে নিশ্চিত হওয়ার জন্য শুধালো, আমি? আরশ আশেপাশে তাকিয়ে বিরক্তির সুরে হেয়ালি করে বলল, তুই ছাড়া আর এখানে অন্য কেউ আছে? মাহাদি নাক কুঞ্চন করে পিছু ফিরল। মিনমিন করে আওড়ালো, এই ভদ্রমহিলার মাটিতে মুখ থুবড়ে পড়া ছাড়া আর কোনো কাজ নেই নাকি? বিরক্তিকর। আরশ মমর দিকে ফিরে তাকে সুন্দর করে বসিয়ে দিতে দিতে মাহাদিকে আবারও সাবধানী বাণী দেওয়ার মতো করে ধমকিয়ে ধমকিয়ে বলল, চোখ নিচের দিকে, ভুলেও এদিকে যেন না আসে। আরশের ধমকানোতে মম শঙ্কিত হওয়া কোনা চোখে তাকালো নিজের থেকে 2 হাত দূরে। কুকুরটা মার খেয়ে আধমরা হয়ে পড়ে আছে এক কোনায়। তার পাশ ঘেঁষে পড়ে আছে শক্তপোক্ত লাকড়ির মোটা 2টা টুকরা। কুকুরটা মার খাওয়ার তোপে লম্বা লকলকে জিহ্বাখানা বের হয়ে আছে মুখের বাহিরে। ওতে করে কুকুরটাকে দেখতে এখন আরও বেশি বিশ্রী ঠেকছে মমর নিকট।
মম চোখ ঘুরিয়ে ভয়ে ভয়ে আরসের দিকে তাকালো। ঢোক গিলে কিছু বলার পূর্বেই আরস বড় ভাইয়ের মতো মমর হাঁটুর নিচে এক হাত ঢুকিয়ে অন্য হাত দিয়ে পিঠ চেপে ধরে আলগোছে কোলে তুলে নিল। মেয়েলি শরীরের কোনো জায়গায় অস্বাভাবিক স্পর্শ না লাগার জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করল। আকস্মিক কোলে তুলে নেওয়ায় মম হকচকালো। চোখ বড় বড় করে ভাইয়ের পানে চেয়ে মিনমিন করে কিছু বলার পূর্বেই আরস ধমকালো। এত বড় মেয়ে কুকুরের পেছনে লাগতে যাস কেন? বাচ্চা রয়েছিস তুই? থাপড়ে গাল ফাটিয়ে দেব আরেকদিন এসব করতে দেখলে। মম ভয়ে ভয়ে উপর নিচ মাথা নাড়ালো। আর জীবনে এসব সে করবে না। বুকের ভেতর মাংসপিণ্ডটা ধুক ধুক শব্দে স্পন্দিত হচ্ছে। চোখ খিচিয়ে নিল সে। ভয়ে শঙ্কিত হওয়া মনে বিড়বিড় করল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে নুসরাতের জন্য সমবেদনা প্রকাশ করতে ভুলল না। চিন্তা করতে ব্যস্ত হলো, এই রাগী ব্যাটার সাথে সংসার করবে কিভাবে বেচারি। ব্যথিত মনে যখন নিজের পাশে তাকালো তখন কানে পুরুষালী গলার আওয়াজ বাজল। মাহাদি গলা নিচে নামিয়ে মমকে স্পষ্ট ঠাট্টা করে বলছে, তোমার পড়ে যাওয়া ছাড়া কোনো কাজ নেই, যেখানে যাই সেখানেই তুমি উল্টে পড়ে থাকো, অকর্মার ঢেকি। মম নাক ফুলিয়ে আরসের দিকে তাকিয়ে নীরবে নিজের অভিযোগ জানালো। আরস মাহাদিকে চোখ রাঙিয়ে চুপ থাকতে বলল। চোখের ইশারায় কিছু একটা কথা সেরে নিল নিজেদের মধ্যে। মাহাদি মাথা নাড়াতেই আরস বলে উঠল, মাথা ফাটাবো তোর, আমার বোনকে যদি কিছু বলিস। মম নীরবে দেখল আরস আর মাহাদির চোখাচোখি। নিজ মনে নিজেকে প্রশ্ন করল, আমি কি ছোট বাচ্চা যে এরা আমাকে এভাবে বুঝ দিচ্ছে? দীর্ঘশ্বাস ফেলে শরীরের পুরো ভার ছেড়ে দিল আরসের গায়ে। অস্বস্তিতে ঘাট হওয়ার কথা থাকলেও মমর একটুও অস্বস্তি হলো না আরসের কোলে। আরস তাকে এমনভাবে ধরে রেখেছে যেন হাতের স্পর্শ এদিক সেদিক একবারও না হয়। সোফার উপর মমকে বসিয়ে দিয়ে আরস পাশে বসল। লিপি বেগমকে ডেকে উঠল, মাম্মা দেখে যাও। লিপি বেগম তড়িঘড়ি করে এসে উপস্থিত হলেন নিচে। তিনি আরসের রুম পরিষ্কার করতে ব্যস্ত ছিলেন। ঘরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কাপড়। নিচে নেমে এসেই কোনো দিকে চোখ না দিয়ে ঠাস করে আরসের কাঁধে থাপ্পড় বসালেন। আরস মুখ ব্যথাতুর বানিয়ে মোলায়েম কণ্ঠে বলে উঠল, মাম্মা কি সমস্যা কি তোমার? এভাবে হামলা করছো কেন? কি করেছি আমি? লিপি বেগম চোখ রাঙিয়ে আরেকটা থাপ্পড় বসালেন আরসের পিঠে। রাগী মুখে বললেন, এই তোর সমস্যা কি? এক কাপড় রোজ পরে বাহিরে যাস, তারপরও রুম গরুর গোয়ালের মতো করে রাখিস কেন? কথা শেষ করেই আরেকটা থাপ্পড় মারলেন আরসের কাঁধে। আরস কাঠখোট্টা গলায় বলল, এক কাপড় পরি না, অল ক্লোথ হ্যাভ সেম কালার। লিপি বেগম ধূপ করে কিল বসালেন। তারপর জানতে চাইলেন, তোকে বলেছি এখানে ইংরেজি ঝাড়তে, ইংরেজ কোথাকার। আরেকটা থাপ্পড় মারার আগেই সোফার উপর বসে কিটকিট করে হাসা মমকে লক্ষ্য করলেন। এক পা সেন্টার টেবিলে রাখা তার। লিপি বেগম এগিয়ে গিয়ে পাশে বসতেই হাতের পিঠে জখম, কপালের কোণে পায়ের বুড়ো আঙ্গুলের নখের মধ্যে জখম দেখলেন। নখটার অবস্থা দেখে গা গুলালো লিপি বেগমের। হাত বাড়িয়ে ছুঁয়ে দিলেন বুড়ো আঙুলের চামড়ার পাশ। হাঁটুর মধ্যে থেকে রক্ত বের হওয়ায় প্লাজো সালোয়ারের উপর দাগ বসে গিয়েছে। সেদিকে চোখ রেখে লিপি বেগম জিজ্ঞেস করলেন, ব্যথা হচ্ছে? মম ঠোঁট টিপে উপর নিচ মাথা নাড়ালো। লিপি বেগম কিভাবে হলো তা জানার প্রয়োজন বোধ করলেন না। দৌড়ে নিজের রুমে গিয়ে নিয়ে আসলেন ফার্স্ট এইড বক্স। মমর পাশে বসতে বসতে চোখ ফিরালেন আরস আর মাহাদির দিকে। দুজনকে রুমে যাওয়ার জন্য বলতে, কিন্তু তা বলার পূর্বেই দেখলেন দুজন চলে যাচ্ছে সিঁড়ির দিকে।
চোখ ফিরিয়ে নিয়ে তুলা দিয়ে প্রথমে নখের আশপাশ পরিষ্কার করলেন। তারপর সেখানে স্যাভলন দিতেই মমর মুখ দিয়ে ব্যথাতুর শব্দ বের হলো। আরশ বড় বড় পা ফেলে করিডোর পেরিয়ে চলে গেছে। মাহাদি দোতলার করিডোরের উপর থেকে চোখ ফিরিয়ে এক পলকের জন্য তাকাতেই পুরুষালী শরীরটা টান টান হয়ে গেল। চোখের মধ্যে ভাসল সাদা ধবধবে মেয়েলি পা। লিপি বেগম মমর সাথে কথা বলতে বলতে হাঁটুর উপর কাপড় তোলার আগে থেমে গেলেন। ঘাড় বাঁকিয়ে উপরে তাকাবেন ভাবলেন, তার আগেই মাহাদি সেখান থেকে চলে গেল। লিপি বেগম ঘাড় কাত করে ডেকে উঠলেন, সেজো, এইদিকে আয় তো। ঝর্ণা বেগম নিজের মায়ের সাথে কথা বলছিলেন। লিপি বেগমের ডাকে সাড়া দিতে তাড়াহুড়ো করে ফোন রেখে দৌড়ে নিচে আসলেন। ততক্ষণে মুখে জিয়াপা জিয়াপা বলে ফেনা তুলে ফেলেছেন। রোহিণী নিজেও হৈহুল্লোড় শুনে এসে হাজির হলেন। মমকে সোফার উপর আঘাতপ্রাপ্ত দেহ নিয়ে পড়ে থাকতে দেখে দুজনের বিস্ময়ে মুখ হা হয়ে গেল। রোহিণী এমন অবস্থা দেখে হেসে দিলেন। যেখানে সেখানে সিরিয়াস মুহূর্তে হাসির ব্যামো আছে ওনার, তারই ব্যামো খুবই নিপুণভাবে কেড়ে নিয়েছে সৈয়দ বাড়ির পঞ্চম সদস্য। রোহিণী বেগম মজা করে বললেন, কিরে মম, আবার কোথায় উল্টে পড়লি? যখনই আসিস তখনই কাদায় গড়াগড়ি, না হয় রাস্তার নোংরা পানিতে গড়াগড়ি খেয়ে আসিস। কেন রে, তুই হাঁটতে পারিস না? ছোটবেলায় কি তোকে আমরা হাঁটা শিখাইনি? কথাটা শেষ করে রোহিণী বেগম শব্দ করে হাসতে লাগলেন। অতিরিক্ত হাসির জন্য চোখের কোণে পানি জমা হলো, তাই ওড়নার কোণ দিয়ে চোখ মুছলেন। মম অতি দুঃখে নিজেও হেসে দিল রোহিণী বেগমের সাথে। লিপি বেগম ঠোঁট টিপে হেসে বললেন, ছোট, তুই আয় তো এদিকে, তোর স্বাস্থ্য ভালো আছে। মমকে আমার রুমে নিয়ে যেতে সাহায্য কর। রোহিণী নাক ফুলিয়ে ডেকে ওঠেন, আপা। লিপি বেগম আর ঝর্ণা বেগম হেসে উঠলেন। মমকে কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়াতে বললেন। মম পায়ের পাতায় ভর দিতেই গায়ে কাঁপুনি শুরু হলো। ধূপ করে আবার বসে গেল নিজের জায়গায়। ঝর্ণা বেগম কিছুটা হেসে বললেন, মম যেখানে দাঁড়াতে পারছে না সেখানে উপরে যাবে কি করে? এক কাজ করি, আপার ছোট মমর 2 হাত ধরো, আর আমি পা ধরে ওকে উপরে নিয়ে যাব। ঝর্ণা বেগমের কথায় হেসে দিলেন উপস্থিত সবাই। রোহিণী বেগম বললেন, মম, দেখলি তোর ভাগ্য, এই বয়সে এসেও মামিদের কোলে চড়ার মতো সৌভাগ্য হলো। রোহিণী বেগম মমকে ভয় দেখাতে 2 পা এগোলেন মমর দিকে। মম আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল। রোহিণী বেগম হাসি মুখে 2 হাত তুলে বললেন, আয় মম, মামুনির কোলে আয়। মম পেছনের দিকে সরতে সরতে বলে উঠল, সেজো মামুনি, ছোট মামুনিকে দূরে সরান। রোহিণী বেগম ড্রয়িং রুম কাঁপিয়ে হাসতে লাগলেন। জাইন রুম থেকে বের হয়ে এদিকে আসতেই লিপি বেগম বললেন, বাবা, একটু সাহায্য করত। জাইন এক ভ্রু উঁচু করে গম্ভীর গলায় শুধালো, কি সাহায্য? মমকে একটু আমার রুমে পৌঁছে দিয়াই তো। জাইন এবার মমর দিকে তাকালো। পরপর চোখ সরিয়ে নিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? পায়ে ব্যথা পেয়েছে। জাইন আর কোনো শব্দ ব্যয় করল না। আলগোছে হেঁটে এগিয়ে গেল মমর কাছে। কোলে তুলে নিয়ে গটগট করে চলে গেল উপরে। মমর এবার আরও দ্বিগুণ তালে বুক কেঁপে উঠল ভয়ে। চোখ তুলে চাপদাড়ির আড়ালে থাকা শুভ্র মুখখানা লক্ষ্য করল। দূর থেকে এই লোককে দেখলেই ভয় লাগে, কিন্তু কাছ থেকে আরও বেশি। মম গুটিয়ে নিল নিজেকে। রুমে এসে বিছানায় বসিয়ে দিয়ে আলগোছে বের হয়ে গেল জাইন। রোহিণী একটু দ্বিধাহীনতায় ভুগলেন। জিজ্ঞেস করলেন, তুই এখন হাঁটতে পারছিস না, তাহলে আমাদের বাসায় কিভাবে হেঁটে আসলি? নাকি মামিদের কোলে চড়ার ধান্দা করেছিস বলে তখন ওভাবে বসে গেলি? বল মম। লিপি বেগম রোহিণী বেগমকে থামিয়ে দিয়ে উত্তর দিলেন,
আরশ কোলে করে নিয়ে এসেছে। রোহিণী বেগম হতাশ কণ্ঠে বলে উঠলেন, মমরে, এই বয়সে এসে তুই দুই দুইবার ভাইদের কোলে চড়ে বসলি। কি ভাগ্য রে তোর! তোর মামা এখন পর্যন্ত আমাকে একবারও কোলে চড়ায়নি। বেফাঁস কথাটা শেষ করে জিভ কাটলেন রোহিণী বেগম। বুঝলেন তিনি ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছেন জায়েদের সামনে। তাই পরিবেশ স্বাভাবিক করার জন্য জোরে হেসে দিলেন। মিনমিনিয়ে বললেন, মজা করছিলাম আপা। আরশ আর মাহাদিকে করিডোরে দাঁড়িয়ে থাকতে দেখে জাইন এগিয়ে আসলো দুইজনের কাছে। গম্ভীর গলায় শুধালো, দুইজনে কি খিচুড়ি পাকাচ্ছিস? আরশ নিজের দিকে আঙুল তুলে দুই পাশে মাথা নাড়ল। মাহাদিও সেম করল আরশের মতো করে। জাইন গিয়ে সোজাসুজি দাঁড়ালো দুইজনের সামনে। আরশ আর জাইন সমান উচ্চতার হওয়ায় দুইজনের চোখাচোখি হলো প্রথমেই। গায়ের দিক দিয়েও দুজনেই সুঠাম দেহি। তাদের মধ্যে মাহাদি 1 ইঞ্চি ডিফারেন্সে খাটো। কাছে থেকে দেখলে বোঝা যায় মাহাদি একটু খাটো আরশ আর জাইনের তুলনায়, কিন্তু দেহের দিক দিয়ে মাহাদিও সমান সুঠাম দেহি টকবগে পুরুষ। রূপে জৌলসে সৌন্দর্যে এই দুই ভাইয়ের থেকে কম কিছু না। জাইন ধবধবে ফর্সা হওয়ার দরুন উজ্জ্বল শ্যামলা আরশকে তার সামনে দাঁড়ানোতে কিছুটা কালো দেখালো। আরশ মেকি হাসতেই বাগালে গর্তের সৃষ্টি হলো। ঠোঁটের কোণ ঘেঁষে ফুটে উঠল সূক্ষ্ম সুতো পরিমাণ খাঁজ। জাইন নিজেও আরশকে ভেঙিয়ে মেকি হাসল। তারও ঠোঁটের ডান দিক দিয়ে সুতো পরিমাণ খাঁজের সৃষ্টি হলো। আরশকে তীক্ষ্ণতার সহিত অবলোকন করতে করতে জাইন নিজের খাড়া নাকে চুলকালো। তারপর এক ভ্রু তুলে রেড চেরির মতো লাল ঠোঁট জোড়া নাড়িয়ে শুধালো, হাসছিস কেন? আরশ বলল, এমনি। জাইন 2 হাত আড়াআড়ি বুকে বেঁধে জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো। তীক্ষ্ণ চোখে আরশকে দেখে নিয়ে জিজ্ঞেস করল, ধূমপান করা ছেড়ে দিয়েছিস নাকি এখনও করিস? আরশের থেকে চোখ সরিয়ে মাহাদির পানে চাইল, যার মানে দুজনের কাছে উত্তর চাচ্ছে সে। মাহাদির সাথে সাথে বলে উঠল, তুমি সেবার না করার পর হাতও দিইনি। গড প্রমিস ভাইয়া। আরশ তেরা গলায় জিজ্ঞেস করল, সত্যি বলবো নাকি মিথ্যা? জাইন এক হাতে শার্টের হাতা গুটিয়ে নিল। তীক্ষ্ণতা পরিপূর্ণ আওয়াজে হিসিয়ে বলল, মিথ্যাই বল শুনি। মাহাদি আলগোছে 2 পা পেছনে সরে গেল। চোখের সামনে ভাসল ফ্রান্সে থাকা সময়কার একটা কথা। বছরখানেক আগে সিগারেট খাওয়ার সময় ছাদে হাতে নাতে ধরা পড়েছিল জাইনের কাছে সে আর আরশ। এই লোক রাগে না, কিন্তু সেদিন দেখার মতো রাগ করেছিল। শুভ্র মুখে রাগের জৌলসে ভয়ঙ্কর দেখাচ্ছিল। ছাদের উপর পড়ে থাকা রডের লাঠি নিয়ে এসে কোনো কথাবার্তা ছাড়াই অতর্কিত হামলা করেছিল তাদের দুজনকে পেছন থেকে। মার খাবে জানলে পূর্ব প্রস্তুতি নিয়ে থাকত, কিন্তু এই লোক কোনো পূর্ব প্রস্তুতি নিতে দেয়নি তাদের। এত মার খেয়েছিল পায়ের হাড্ডি ভেঙে 1 মাস বিছানায় পড়েছিল। তাদের সেবাও করেছে এই লোক। জুতো মেরে গরুদান যাকে বলে সেই রকমই কিছু। এখনও চোখে ভাসে মাহাদির। পা ব্যান্ডেজ করে পঙ্গু হয়েছিল। যে দেখতে এসেছে বলে গিয়েছে খুব ভালো হয়েছে। তার নিজের বাপও জাইনের পিঠে চাপড় মেরে বলেছিল, গুড জব ম্যান। একটু সহানুভূতি দেখায়নি তাকে আর আরশকে। এরপর কোনো দিন সিগারেটে হাত দিয়ে ছুঁয়েও দেখেনি সে। কিন্তু তার পাশে দাঁড়ানো তার অতি প্রিয় বন্ধু ভাইয়ের কথা না শুনে আবারও সিগারেট খেয়েছে। সেবার লাস্ট ওয়ার্নিং ছিল জাইনের কাছ থেকে। নিষেধাজ্ঞা জারি করেছিল যেন এই ধরনের কোনো কাজ করতে না দেখে। আর দেখলে আগেরবার 1 মাস বিছানায় পড়ে থাকতে হয়েছিল। পরের বার 1 মাস নয়, সারা জীবনের জন্য পড়ে থাকতে হবে। মাহাদির মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। আজ বন্ধুর দায়িত্ব একদম ভালো করে পালন করবে সে ভেবে নিল। আরশকে ফাঁসিয়ে দিতে বলে উঠল, ভাইয়া,
ও এখনও সিগারেট খায়, কয়েক ঘা লাগিয়ে দেন তো। কথা শেষ করেই কেটে পড়ল। এখন কয়েকটা খাকি রামছাগল, সারাদিন তার উপর চড়াও হয়। ওনার উপর চড়াও হওয়ার লোক আছে সেটাও একটু বুঝুক। এবার একা একা ঠেলা সামলাক। আছে নিজেকে নিয়ে গর্ববোধ করছে। বন্ধুত্বের গুরুদায়িত্ব হলো প্রতি পদে পদে বন্ধুকে বাস দেওয়া, আর আজ সে তা পালন করেছে। এবার চলে গেলেও কিচ্ছু হবে না, তাই আলগোছে কেটে পড়ল। জাইন আরশের দিকে তাকালো ভ্রু বাঁকিয়ে। সামান্য কপাল কুঞ্চন করতেই আরশ গম্ভীর গলায় বলল, ছেড়ে দিয়েছি। জাইন এবার অন্য হাতের হাতা গুটিয়ে বলল, সত্যি বল। বেশি না, দিনে 4টা রাতে 4টা। সপ্তাহখানিক বাদে, বুধবার রাত, নাসির মঞ্জিলের লাইব্রেরি রুমে গোপন বৈঠক বসেছে। আজকে গোপন বৈঠকে উপস্থিত আছেন নাজমিন বেগম। নুসরাত নাসির সাহেবকে নাকিস্বরে অভিযোগ করল, আব্বা, আপনার ভাইয়ের ছেলে আমার বাইক বোম মেরে উড়িয়ে দিয়েছে গত সপ্তাহে। আর তুই কি করেছিস? নাজমিন বেগমের প্রশ্নে নুসরাত চোখ ঘুরিয়ে তাকালো। চোখ বড় বড় করে তাকিয়ে চিৎকার করে উঠল। সাথে দাঁতে দাঁত চেপে বলল, আমি সত্যি বলছি, কিছুই করিনি। কথাটা শেষ হতে পারল না, চলতে থাকা ঠোঁটে উল্টো হাতের থাপ্পড় পড়ল। তারপর 2 গালে পড়ল। কানে আসলো নাজমিন বেগমের কথা, আমাকে চোখ দেখাস তুই? আমাকে দাঁত দেখাচ্ছিস তুই? আমার সাথে উঁচু গলায় কথা বলিস তুই? যা, এখান থেকে ভাগ। নুসরাত পরপর কষে কয়েকটা থাপ্পড় খেয়ে গাল ফুলিয়ে বসে রইল। মুখটা একদম ভোঁতা হয়ে আছে। নুসরাত নাজমিন বেগমের থেকে দূরে সরতে সরতে বলল, আব্বা, দেখছেন আপনার ভদ্রমহিলা আমাকে কিভাবে পিটালো? আব্বা, আপনি কিছু বলছেন না কেন? নাজমিন বেগম তেড়ে আসবেন তার আগেই নাসির সাহেব নাজমিন বেগমকে চোখ দেখালেন। ইশারায় বসতে বললেন। নাজমিন বেগম খ্যাপাটে চোখে তাকিয়ে থেকে বসে গেলেন নিজ জায়গায়। নুসরাত থাপ্পড় খাওয়ার ভয়ে ভেগেছিল দরজার দিকে। নাজমিন বেগমকে বসে যেতে দেখে নিজেও এসে বসল ইসরাতের পাশ ঘেঁষে। ইসরাত ঠোঁট টিপে হাসছে। নুসরাত কপাল কুঞ্চিত করে হাসি দেখল। তারপর বলল, হেসে নে হেসে নে। কয়েকদিন পর জাইন ভাইয়াকে বিয়ে করে কাজ করবি আর কাঁদবি। হাসি আসবে না তখন? কাঁদবি আর গাইবি। মুঝে পাপা কি ঘর জানা হে, মুঝে হাসনা নেহি আতা হে, মুঝে দুলহান নেহি বাননা হে। নুসরাত কথা শেষ করতেই পারল না, বাজিয়ে দুটো থাপ্পড় পড়ল 2 গালে। নুসরাতের মনে হলো তার সামনের পৃথিবী ঘুরছে। তার মা আজ এত মারছে কেন? কানে এলো নাসির সাহেবের ধমকানো, নাজমিন, একদম বাড়াবাড়ি করবে না। কখন থেকে দেখছি মেয়েটাকে কথা বললেই চড়-থাপ্পড় মারছ। কিছু বলছি না মানে এই না যে কিছুই বলবো না। চুপচাপ বসো। এত বড় মেয়েকে আরেকবার মারতে দেখলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। নাজমিন বেগম বসলেন নিজের জায়গায়। বসতে বসতে চোখ দিয়ে নুসরাতকে শাসাতে ভুললেন না, মুখ দিয়ে শাসালেন। বেশি কথা বলতে দেখলে মুখ সেলাই করে রাখব। 2 সপ্তাহ থাপ্পড় না পড়ায় মুখ বেশি চলছে। একদম বেশি কথা বলতে যেন না দেখি। নুসরাতের থোতা মুখ ভোঁতা হয়ে গেল। নাসির সাহেব শান্ত কণ্ঠে শুধালেন, তুমি কি করেছ সেটা বলো। নুসরাত ঠোঁট চেপে মিনমিনিয়ে বলে উঠল, গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছি। নাজমিন বেগম বললেন, দেখেছেন, আপনার মেয়ে আগুন লাগিয়ে দিয়েছে বাচ্চা ছেলেটার গাড়িতে। নুসরাত চিৎকার করে উঠল। নাজমিন বেগমের চোখ রাঙানো দেখে নিজের রাগ গলাধঃকরণ করে বলে উঠল, আমার একার দোষ দেখে শুধু আম্মা? আরশ ভাই যে আমার গাড়িতে আগুন লাগিয়েছে তা দেখছে না? নাজমিন বেগম হাত দিয়ে টেবিলে থাপ্পড় মারলেন। দেখেছেন কি সাহস ওর, মুখে মুখে তর্ক করে।
আবার দোষ চাপায় ওই বাচ্চা ছেলের উপর। নুসরাত চিৎকার করে ওঠে, রাগে হাত মুঠো করে বলে, উনি বাচ্চা হলে আমি কি বুড়ো? নাজমিন বেগম শাসিয়ে বললেন, চুপ, একদম চুপ। ইসরাত মাঝখান থেকে বলে উঠল, হয়েছে আম্মু, তুমি এমন বিহেভ করছো যেন সব দোষ নুসরাতের। আমি মনে করি দুজনেরই সমান দোষ। নুসরাত উপর নিচ মাথা নাড়ালো। নুসরাতের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল ইসরাতের গালে থাপ্পড় পড়ার প্রবল সম্ভাবনা আছে। নাজমিন বেগম রেগে ফুঁসে উঠে ইসরাতকে একটা দিতে যাবে, নুসরাত টেনে সরিয়ে দিল। নাসির সাহেবকে উদ্দেশ্য করে বলল, এই ভদ্রমহিলাকে কে বলেছে আমাদের আলোচনায় নিয়ে আসতে? এসেছে থেকে আমাকে পিটিয়েই চলেছে। এখন নাদান শিশু বাচ্চাটা একটু পক্ষপাতিত্ব করায় ওকেও পিটাচ্ছে। মানে ভদ্রমহিলাকে কেন এখানে এনেছেন আব্বা? নাজমিন বেগম ক্ষোভ প্রকাশ করে বললেন, আপনার মেয়ের আচরণ দেখেন, আমাকে ভদ্রমহিলা বলছে। ওকে বলে দেবেন আমার সাথে আর যেন কোনো কথা না বলে। আমি বলি আপনার সংসার করছি, আপনার মেয়েদের ফরমায়েশ খাচ্ছি, আপনাদের সব কিছুর পরোয়া করছি, আর আপনারা আমাকে তার প্রতিদান এটা দিলেন। আমার জায়গায় অন্য বেটি হলে এতদিনে মুখের উপর ঠ্যাং দেখিয়ে চলে যেত। কথাটা শেষ করে ওড়নার কোণে চোখ মুছলেন নাজমিন বেগম। নুসরাত আর ইসরাত মায়ের দিকে তাকিয়ে সমসুরে বলে উঠল, হয়ে গেল গোপন বৈঠক। কিছুক্ষণ পর, গোপন বৈঠক চলছে এখনও। নাসির সাহেব গম্ভীর মুখে বসে আছেন। নুসরাত দুই গালে হাত রেখে বসে আছে। নাসির সাহেব নুসরাতকে বললেন, হাত সরাও গাল থেকে। নুসরাত দুঃখী দুঃখী মুখে হাত সরাতেই দেখা গেল গালগুলো থাপ্পড়ের চোটে ঠুসঠুসে ফুলে আছে। ইসরাত আর নাসির সাহেব নুসরাতের গাল দেখে না চাইতেও হেসে দিলেন। ইসরাত বলে উঠল, আব্বু, নুসরাতকে কিউট কিউট লাগছে না? নাসির সাহেব মাথা নাড়ালেন, বললেন, তোমার মায়ের উচিত প্রতিদিন এরকম করে দেওয়া, তাহলে ওর মুখ দেখতে স্বাস্থ্যবান দেখাবে। ইসরাত আর নাসির সাহেব হাই ফাইভ করে হাসলেন। নুসরাত দুজনের দিকে খ্যাপাটে নজর বুলিয়ে উঠে চলে যেতে নেবে, নাসির সাহেব পিছু ডাকলেন, বললেন, আগামীকাল সকালে তোমার জন্য নতুন বাইক নিতে যাব, আগেই বলে দিচ্ছি। টাকা তুমি দেবে, আমি শুধু নিয়ে যাব। নুসরাত কপাল কুঞ্চিত করল, মুখ বাঁকিয়ে বলল, তাহলে আমি একাই যেতে পারবো, আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই। ইসরাত নাসির সাহেবকে বলল, আব্বু, ছোট মানুষ, কিছু দিয়ে দিয়েন। নাসির সাহেব নিজস্ব ভঙ্গিমায় বলে উঠলেন, আচ্ছা, ইসরাত সুপারিশ করেছে বলে 20 টাকা দেব তোমাকে, বাকি টাকা নিজের পকেট থেকে খরচ করবে তুমি। নুসরাত শক্ত কণ্ঠে শুধালো, আমাকে নিয়ে মজা নিচ্ছেন আপনারা দুজন? নাসির সাহেব আর ইসরাত মাথা উপর নিচ নাড়িয়ে রুম কাঁপিয়ে হাসল। তারপর ইসরাত আর নাসির সাহেব বললেন, জি হ্যাঁ, আপনাকে নিয়ে আমরা মজা নিচ্ছি।